লেখিকা প্রমা মজুমদারের শাসন। ঘরের বউকে শাসন করতে হয়, কিন্তু তুমি তো সব সময় ছাড় দিয়ে দাও, তাই আজ এই অবস্থা হয়েছে। একটু শাসন করলেই ঠিক জব্দ করা যায়। চারু মুখটা মলিন করে বসে আছে। ভাই বউ সোমার কথাগুলো মন দিয়ে শুনছে। সেটা তো চেহারার মধ্যে ফুটিয়ে তুলতে হবে, তাই চুপচাপ বসে থাকা। আমার ছেলেটা একটা গাধা, নিজের বউকে ঘরে রাখতে পারে না, সারাক্ষণ ঝামেলা করে, আবার অন্য মানুষের কাছে বিচার চাইতে গেছে। এসব কথা কি বাইরে বলতে হয় নাকি? গর্ধবটা শুধু সাইজে বড় হয়েছে, বুদ্ধিটা এখনো তলানিতেই আছে। চারু মনে মনে কথাগুলো ভাবছে, কিন্তু মুখে বলতে পারছে না। অর্ককে ওর মামি সোমা খুব ভালোবাসে। ও যখন ছোট, অর্ককে বাবার বাড়িতে রেখে চাকরি করতে যেত। তখন এই সোমাই ওকে আগলে রাখত। নিজের ছেলে আয়ানের চেয়েও অর্ককে বেশি ভালোবাসে, তাই ওর কোনো দোষ চোখে পড়ে না। বড় শখ করে বড় বোনের মেয়ে নেহার সঙ্গে অর্কর বিয়ে ঠিক করেছিল। নেহাকে ছোট থেকে দেখেছি, বড্ড ভালো মেয়ে, দেখতেও সুশ্রী, তাই আমিও হ্যাঁ বলে দিয়েছিলাম। তখন যদি বুঝতাম আমার ছেলেটা এই সম্পর্কের অপব্যবহার করবে, তাহলে ওই রামছাগলটার সঙ্গে নেহার বিয়ে কিছুতেই হতে দিতাম না। এবারও চারু মনে মনে কথাগুলো বলল, কিন্তু বেশিক্ষণ মৌন থাকতে পারল না। সোমার জিজ্ঞাসু দৃষ্টি ওর দিকে। মুখে বলল, ঠিকই বলেছ, এবার শাসন করতেই হবে। কাল নেহাদের বাসায় যাব, ওর সাথে কথা বলবো। আমাকেই এর বিহিত করতে হবে। সোমা চারুর কথায় কিছুটা আশ্বস্ত হলো। চারু ওর ননদ হলেও অন্য আর 5টা ননদ ভাই বউয়ের মতো ওদের সম্পর্ক না। বিয়ের পর চারুর সাথে সখ্যতা গড়ে তুলতে বেশি সময় লাগেনি সোমার, কারণ দুজনেই সমবয়সী ছিল। চারুটা বরাবরই খামখেয়ালি, সংসারের হালটা এখনো ঠিকভাবে ধরতে পারেনি। সারা জীবন স্কুলে মাস্টারি করেছে ঠিকই, কিন্তু ব্যবহারে কোনো কঠোর ভাব নেই। কাউকে একটু কটু কথা বলতে পারে না। ছেলের বউটাকে উড়নচণ্ডী বানিয়ে রেখেছে। আরে বাবা, ছেলের বউকে পছন্দ করিস ভালো কথা, তাই বলে সব সময় সেটা বোঝাতে হবে? ওকে নিয়ে সারা শহর ঘুরে বেড়াতে হবে নাকি? প্রায় দুজনে শপিংয়ে চলে যায়, রেস্টুরেন্টে খায়। এত লাই দেওয়ার কি আছে? এর জন্যই নেহা এত সাহস পেয়েছে। নেহা যতই ওর ভাগ্নি হোক, এখন তো সে অর্কর বউ। শাশুড়ি প্রশ্রয় পেয়েই আজ এই কাজ করেছে। না হলে কেউ অর্কর মতো স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়? কি লজ্জার কথা! ভাগ্যিস সে আজ অর্ককে ফোন করেছিল, তাই সব জানতে পারলো। না হলে চারু জীবনেও মুখ ফুটে বউয়ের কথা বলতো না। সোমা আরো কিছুক্ষণ চারুর সাথে কথা বলে চলে গেল। সোমা যাওয়ার পর চারু একটু দম নেওয়ার অবকাশ পেল। ভাইয়ের বউকে সে খুব পছন্দ করে, কিন্তু তারপরও ওকে মুখ ফুটে বলতে পারেনি। আমি নিজের ছেলেকে শাসন করতে পারি না, আবার অন্যের সন্তানকে কিছু বলবো, এই স্বভাব তো আমার না। তবে এবার নেহা একটু বেশি রাগ করেছে। নেহা সবসময় এই ঝগড়ার সময় বলে, আমি এই বাড়ি থেকে চলে যাব। তারপর 2 দিন পর আবার টোনাটুনি রাতে ঘুরতে বেরিয়ে যায়। এইবার যে সত্যি সত্যি চলে যাবে এটা চারু বুঝতে পারেনি। নাতিটাকেও নিয়ে গেছে। নেহার জন্য মন খারাপ লাগছে ঠিকই, কিন্তু আয়ুষটার জন্য বেশি মন কেমন করছে। নাতিটা ওর খুব আদরের। আসলের চেয়ে সুদের মায়া একটু বেশিই হয়। নেহা কাল বিকালে বাবার বাড়িতে গেছে। এই কিছুক্ষণের মধ্যেই চারুর দম বন্ধ লাগছে। অর্ক অফিস থেকে ফিরে দেখে চারু নিজের ঘরে রুটিন মাফিক সিরিয়াল দেখছে। এই সময় ওর 3 বছরের ছেলে আয়ুষ মায়ের পাশে থাকে, সেও খুব মনোযোগ দিয়ে সিরিয়াল দেখে। আজ মাকে একা দেখে বেমানান লাগছে। অর্কর আসার শব্দ পেয়ে চারু রান্নাঘরে যায় ছেলের জন্য চা করতে। নেহাটা ওর অভ্যেস খারাপ করে দিয়েছে, রান্নাঘরে ঢুকতেই দেয় না, সব নিজের হাতে করে। তাই আজ একটু চা করতে গিয়েই সমস্যা হচ্ছে। চারুর কোনো কালেই রান্নার শখ ছিল না। বিয়ের পর শ্বশুর শাশুড়ির সাথে থেকেছে, সেখানে শাশুড়িমা কর্ত্রী, সে শুধু সহায়ক। যখন ওর করতে হতো তখন শুধু দায়িত্ব পালনের জন্য যতটুকু দরকার ততটুকুই করত।
তারপর চাকরি শুরু করার পর রান্নার অভ্যেসটা আর হয়ে ওঠেনি। বাসায় একটা মেয়ে আছে, ওদের মা ছেলের জন্য মোটামুটি চলনসই রান্না করতে পারতো, কিন্তু নেহা ওর রান্না পছন্দ করে না। তাই সকাল থেকে সন্ধ্যা রান্নাঘরে খুন্তি হাতে এসে দাঁড়িয়ে যায়। মেয়েটা কয়েকদিনের জন্য ছুটিতে গেছে। সন্ধ্যায় নেহা ফোন করে বলেছে কাল সকালে ও চলে আসবে, আজকে রাতটা কোনো রকমে ম্যানেজ করে নিতে। নেহা চারুর ঠিক উল্টো। MBA পাশ করা একটা মেয়ের সবচেয়ে প্রিয় কাজ রান্না করা, এটা কি ভাবা যায়? আর এই নিয়েই যত অশান্তি। অর্ক নিজের ঘরে ঢুকে একটা ধাক্কা খেলো। ঘরটা ওর চিরপরিচিত লাগছে না। সকালের ছাড়া কাপড় নিচে পড়ে আছে, তোয়ালেটাও চেয়ারের উপর। মা হয়তো এই ঘরে আসেনি, আবার কাজের মেয়েটাও নেই। অর্ক রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। নেহা ভাব দেখায় মায়ের জন্য তার কত চিন্তা, আর করেছে ঠিক বিপরীত কাজ। আয়ুষকে নিয়ে বাবার বাড়ি গিয়ে বসে আছে 2 দিন ধরে। নিজের জেদটাই ওর কাছে বেশি। দরকার পড়লে আমি কাজ করব, তবুও ওর কাছে মাথা নত করব না। ছেলেটার জন্য খারাপ লাগছে। আর নেহা ঘরদোর একটু গুছিয়ে রাখতো, তাই একটু অসুবিধা হচ্ছে, আর কিছু না। নেহা এমনিতেই একটু খ্যাপাটে টাইপের মেয়ে, কিন্তু এবার ওর পাগলামির সব সীমা ছাড়িয়ে গেছে। শিক্ষিত একটা মেয়ে কিনা রান্নার কাজ করতে চায়, এটা কি মেনে নেওয়া যায়? যত সব পাগলামি। এসব ভাবতে ভাবতেই অর্ক ফ্রেশ হয়ে নিচে নেমে এসেছে। চারু ওর জন্য টেবিলে চা আর হালকা নাস্তা রেখেছে। নেহার বানানো কেক দেখে অর্কর মনটা খারাপ হয়ে গেছে। নেহার রান্নার নেশার জন্য এই বাসায় বাইরে থেকে কোনো খাবার আসে না, সব কিছু ও ঘরে তৈরি করে। সবাইকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে চায় ও। আরে বাবা, নিজের বাড়ির মানুষকে করে খাওয়াও ঠিক আছে, সারা শহরের মানুষকে খাওয়ানোর কি আছে? আয়ুষের সঙ্গে ভিডিও কলে কথা বলে চারুর মনটা একটু শান্ত হয়েছে। রাতের জন্য রাইস কুকারে একটু ভাত করেছে। রাতে খাবার টেবিলের সামনে এসে অর্ক একটু অবাক হয়ে গেল, এতগুলো আইটেম কে করেছে? প্লেটে ভাত দিয়ে চারু বলল, তোমার মামি তার আদরের ছেলের জন্য এত সব রান্না করে নিয়ে এসেছে। তার বউ চলে গেছে কিনা? মামি ওকে প্রায়ই ফোন করে খবরাখবর নেয়। আজও ফোন দিয়েছিল, ও মুখ ফসকে সব বলে দিয়েছে। মা নিশ্চয়ই এটা পছন্দ করেনি, তাই এভাবে বলল। অর্ক আর এই বিষয়ে কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে উঠে গেল। এমন একটা ভাব দেখালো যে নেহা আর আয়ুষের অনুপস্থিতিতে ওর কোনো সমস্যাই হচ্ছে না। ছেলের হাবে ভাবে চারুর মাথাটা আবার গরম হয়ে যায়। আহামকটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। সকালে অর্ক অফিসে যাওয়ার পর চারু নেহাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। নেহার বাবার বাড়ি একই শহরে, ঘণ্টাখানেকের পথ। কলিং বেলের শব্দ পেয়ে নেহার মা সুমনা দরজা খুলে দেয়। দরজার সামনে মেয়ের শাশুড়িকে দেখতে পেয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। চারু ওকে হাত দিয়ে সরিয়ে বলে, আমি আমার নাতির সঙ্গে দেখা করতে এসেছি। সুমনা ওকে ড্রয়িং রুমে নিয়ে বসায়। আয়ুষ পাশের ঘরেই ছিল। ঠাম্মিকে দেখতে পেয়ে দৌড়ে কোলের ওপর ঝাঁপিয়ে পড়ে চারুর মনটা জুড়িয়ে যায় নাতিকে পেয়ে। ওর পিছনে নেহা এসে অপরাধীর মতো দাঁড়ায়। শাশুড়িকে সে খুব ভালোবাসে, তাকে কখনো মায়ের সাথে তুলনা না করলেও মন থেকে একটা ভালোবাসা জন্ম নিয়েছে মনের গভীরে তার প্রতি। সুমনা মেয়ের এভাবে চলে আসার জন্য মেয়ের হাজারটা দোষ বের করছে। আবার নেহার বাবা নাকি ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, সব কিছু বলে আফসোস করছে। চারু নেহার দিকে তাকায়। মেয়েটা এই 2 দিনেই মুষড়ে পড়েছে। চোখ তুলে তাকাতেই ওর ভেজা চোখ চারু দেখতে পায়। এবার আর মুখ বন্ধ করে বসে থাকা যাবে না। চারু সুমনার কাছে জানতে চাইল, নেহা কেন চলে এসেছে? নেহার মা আকাশ থেকে পড়ে যাওয়ার ভাব করে বলল, কেন আবার? অর্কর সঙ্গে ঝামেলা করে? গাধা মেয়েটার একটুও বুদ্ধিশুদ্ধি নেই? বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে, এখনো এত রাগারাগি হতে হয় নাকি? চারু সুমনার দিকে তাকিয়ে বলল, আপনি তো কিছুই জানেন না, আমি সত্যিটা বলছি। সমস্যার শুরু কিছুদিন আগে থেকে। নেহা রান্নার শখের কথা নিশ্চয়ই আপনি জানেন। এর জন্য আমি আর আয়ুষ প্রায় প্রতিদিনই নিত্য নতুন খাবার খেতে পারি। সত্যি ওর হাতে জাদু আছে। আমার ছেলেটা মাঝে মধ্যে ভাগে পায়, এতেই বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। এছাড়া আত্মীয় বন্ধু সবাই ও রান্না খাবার পছন্দ করে।
কিছুদিন আগে ওর এক বন্ধুর বাসায় অনুষ্ঠানে নিজে রান্না করা খাবার নিয়ে গিয়েছিল। সেখানে সবাই ওর খুব প্রশংসা করে। পরদিন একজন ওকে একটা প্রস্তাব দেয়। নেহার কয়েকজন বন্ধু একটা হোমমেড খাবারের ব্যবসা শুরু করেছে, সেখানে নেহাকে রাখতে চায়। নেহার খুব শখ ও সেখানে যোগ দেবে, নিজের পায়ে দাঁড়াবে, এমনকি একটা অর্ডারও নিয়ে নেয়। এতেই ঝামেলার শুরু। আমার ছেলের সম্মান নাকি আর কিছু বাকি নেই, বউ বাবুর্চির কাজ করবে এটা সে কিছুতেই করতে দেবে না। এতে তার ভীষণ আপত্তি। আজকাল কত মেয়েরা এই কাজ করছে। নেহা অনেক চেষ্টা করেছে ওকে বোঝানোর, কিন্তু আমার আহাম্মক ছেলে এটা বুঝতেই চাইছে না। নেহা রান্নাটা ভালোবেসে করে, এতে দোষের কি আছে? আমিও চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। নেহা কাজ করুক এটা আমি চাই, কারণ আমি জানি মেয়েদের কাজ করাটা কত জরুরি। কিছুক্ষণ চুপ থেকে চারু আবার বলতে শুরু করলো, অর্কর বাবা আমাকে খুব ভালোবাসতো, আমাদের মধ্যে ভালো বোঝাপড়া ছিল। যখন আমি স্কুলের চাকরির ইন্টারভিউ দিতে যাই তখন আমার শ্বশুরবাড়ির কেউ মত দেয়নি, শুধু আমার স্বামী ছাড়া। এমনকি আমার বাবা মাও আমাকে উল্টে বোঝাতো যেন আমি চাকরি না করি। আমি চাকরিটা পাওয়ার পর শাশুড়ি রেগে আগুন হয়ে যায়, আমাকে কিছুতেই বাইরে যেতে দিতে চাইতেন না। শুধুমাত্র আমার জেদ আর স্বামীর সহযোগিতা ছিল, তাই চাকরি করতে পেরেছিলাম। রাত 3টেয় ঘুম থেকে উঠে রান্না করতে হতো, ভোরে সব কাজ শেষ করে সবকিছু পরিষ্কার করে তারপর স্কুলে যেতে পারতাম। বিকেলে ফিরে আবার সংসারের হাল ধরতে হতো। উনি ইচ্ছে করে আমাকে কষ্ট দেওয়ার জন্য বেশি কাজ করাতেন। আমি মুখ বুজে সব করতাম যেন আমার চাকরি করাটা বন্ধ না করতে পারেন। এভাবেই কয়েক বছর যায়। অর্ক তখন সবে স্কুলে ভর্তি হয়েছে। হঠাৎই ওর বাবা না ফেরার দেশে পাড়ি জমায়। তখন যদি আমার চাকরিটা না থাকতো, ছেলেকে নিয়ে আমাকে অথই জলে পড়তে হতো। স্কুল শিক্ষক হিসেবে সমাজে কিছুটা হলেও সম্মান ছিল, তাই কোনো সামাজিক হয়রানি হয়নি। যারা আমার কাজের বিপক্ষে ছিল তারাও তখন আমার সিদ্ধান্তের মূল্য দিয়েছিল। আমি স্বাধীনভাবে বাঁচতে পেরেছি এই কাজের জোরে, তাই নেহার ইচ্ছার মূল্য আমার কাছে সবসময় প্রাধান্য পাবে। চারুর কথা শেষ হওয়ার পর খেয়াল করলো সুমনা ভেজা চোখে ওর দিকে অপলক তাকিয়ে আছে। নেহা ছুটে এসে ওর পাশে বসলো। চারু ওর হাতে কিছু টাকা গুজে দিয়ে বলল, কালকের অর্ডারটা ভালোভাবে করবে। ঘরের গম্ভীর পরিবেশ আয়ুষের উপস্থিতিতেই স্বাভাবিক হয়ে যায়। সারাদিন আনন্দ করে চারু সন্ধ্যায় বাড়ি ফেরে। অর্ক বাসায় ফিরে মাকে দেখে নিজের ঘরে লাইট অফ করে শুয়ে আছে। মনটাই খারাপ হয়ে আছে। কাজের মেয়েটা গুছিয়েছে ঠিকই, কিন্তু কোনোটাই জায়গা মতো নেই। নেহার উপর রাগের চেয়ে বেশি অভিমান হচ্ছে। আয়ুষকে দেখার জন্য মনটা ছটফট করছে, কি করবে ঠিক ভেবে পাচ্ছে না। একদিকে নিজের মতামত, অন্যদিকে নেহার ইচ্ছে, কোনটা মানবে বুঝতে পারছে না। ডাইনিং টেবিলের উপর রাখা খাবারগুলো দেখে খাওয়ার ইচ্ছেটাই উবে গেছে। মেয়েটা কি সব রান্না করেছে যা মুখেই তোলা যাচ্ছে না। চারু খাবার টেবিলে আসেনি। অর্ক মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করার পর বলল, খেতে ইচ্ছে করছে না, খাবার গলা দিয়ে নামছে না। অর্ক আজ আর কোনো ভাব দেখাতে পারল না, মনমরা হয়ে নিজের ঘরে চলে গেল। আসলে দুপুরে নেহার সুমনা এত কিছু খাইয়েছে যে এখনো কিছুই খেতে পারবে না, কিন্তু গাধাটাকে তো আর তো বলা যাবে না, তাই একটু মিথ্যে বলা। চারু মনে মনে কথাগুলো বলে হাসলো। অফিসে আজ সাজো সাজো রব। হেড স্যার আসছেন বিদেশ থেকে, তাই দুপুরে সব স্টাফদের জন্য স্পেশাল লাঞ্চের আয়োজন করা হয়েছে, তাও আবার হোম মেড ফুড। কনফারেন্স রুমটাকে মিনি বুফে বানিয়ে দিয়েছে। দুপুরের আগে খাবারের লাইন পড়ে গেছে। অর্ক হাতের কাজ শেষ করে সেখানে যায়। খাবারের আয়োজন খুব সুন্দর আর সুস্বাদু। কয়েকজন এক জায়গায় জটলা পাকিয়ে গল্প করছে, আর তাদের মধ্যমণি নেহা। অর্ক নেহাকে দেখে থতমত খেয়ে যায়, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ওকে দেখে একজন কলিগ বলে উঠল, অর্ক তোমার বউ যে এত ভালো রান্না করে আগে বলনি তো। তুমি তো দেখছি বিরাট ভাগ্যবান, এত ভালো খাবার রোজ খাওয়ার সুযোগ পাও। যারা আজকে লাঞ্চের আয়োজন করেছে তারা সবাই এসেছে, অন্য কোথাও যায় না, কিন্তু এটা ওদের প্রথম কর্পোরেট ডেলিভারি, তাই নিজেরা উপস্থিত হয়েছে। নেহা অর্ককে দেখেও কথা বলেনি। ওর পরিচিত কয়েকজনের সঙ্গে কথায় মেতে উঠল। অর্ক রাগে কটমট করছে এসব দেখে। একটু পর বসের স্ত্রী ক্যাটারিংয়ের প্রধানের সাথে সবার পরিচয় করিয়ে দিলেন। অর্ক ওনাকে খুব ভালোভাবে চেনে, নেহার বন্ধু কান্তা। সে আবার নিজেদের সব সদস্যদের পরিচয় দিল, কিন্তু এই কাজেরও যে ইনভেস্টার থাকতে পারে এটা অর্ক জানতই না। ইনভেস্টার হিসেবে যার নাম বলা হলো
আর যে এসে উপস্থিত হলো তাকে দেখে অর্কর চক্ষু চড়ক গাছ। তার মা চারু স্বয়ং উপস্থিত আয়ুষকে নিয়ে। এতদিন বউ ব্যবসা করার জন্য জেদ করেছিল, আর আজ মা ব্যবসা শুরু করে দিয়েছে। এখন ওর কি করার আছে? সবাই যেখানে ওদের কাজের এত প্রশংসা করছে, সেখানে ওর আপত্তি কার কানে ঢুকবে? বাসায় ফিরে আয়ুষকে দেখেই মনটা ভালো হয়ে যায়। ওকে কোলে তুলে নেয় অর্ক। নেহার সাথে সমস্যাটা শোয়ার ঘরে মেটাতে হবে। ওকে একটু সরি বলতে কোনো সমস্যা নেই। পাশের ঘর থেকে মা আর নেহার গলার আওয়াজ শোনা যাচ্ছে। তারা টাকার হিসাব করছে, টাকার ভাগাভাগি চলছে। যাক বাবা, এবার শাশুড়ি আর বউ মিলে ঝগড়া করবে, আমার আর কোনো দোষ নেই। এবার এদের দুজনকে শাসন করতে হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।